আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভালোর দলের মানুষ আপনি, তাই কেমন আছেন আর জানতে চাইলাম না। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো ঘটনাটি নির্বাচিত হয় নাই, তাই অন্য ঘটনা পাঠালাম। এখানে আমি ইমেলটা পড়ার আগে একটু থ্যাঙ্কস দিতে চাই যে আপনার প্রথম ঘটনাটা সিলেক্টেড হয়নি, আপনি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এবং আমি বলবো যে যারা ঘটনা পাঠান কিন্তু সিলেক্টেড হয়নি বলে মন খারাপ করেছেন, প্লিজ মন খারাপ করবেন না, কারণ আপনার চাইতে হয়তো আরেকজন একটু ভালো ঘটনা, জাস্ট একটু ভালো ঘটনা পাঠিয়েছেন বলে তারটা সিলেক্টেড হয়ে গেছে। ভূতফিল্মের স্বার্থে এইটুকু মেনে নেবেন এবং পরবর্তীতে আরো ঘটনা পাঠানো চেষ্টা করবেন। যাই হোক, আমি পড়ছি ঘটনাটি। তিনি তারপরে লিখছেন, যদি ঘটনাটি নির্বাচিত হয় তাহলে পড়ে শোনাবেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এটাকে ঠিক ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলা বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার। ঘটনাটা শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। খুব দুরন্ত আর ছটফটে ছিলাম আমি। একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে, আর বাড়ির উঠোন থেকে 30-40 গজ দূরেই বাঁশবাগান, আর সেখানেই আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেয়া হয়েছে। যাই হোক, খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়মটা। নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে, আর তাই আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানে লুকোব। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম দুই বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক 8 থেকে 9 দিন হয়েছিল কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা, আর কোনো প্রাণী যেন ওর ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য। লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি, কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করল। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করেই বুঝতে পারত আমার বন্ধু, এজন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোনো এক দিক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি, কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি নিতে আসি, আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম উপভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আজান, অর্থাৎ মাগরিবের আজান শুনতে পেলাম। কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকি দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মনি, মনি। বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য, এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে, অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে। ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম, আর শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে। তখনই আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে মাথায় ঢুকলো আমার জামাকে টান দিল। সামনে যাস নে, পুলিশ আসছে, কে বলল? তখন কেন জানি না নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো। গলাকাটা মানুষ, আগুনের ঘোড়া, লেজওয়ালা পেতনি ছাড়াও আরো অনেক কিছু। কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো।
কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠল বুকের ভেতরটা। আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি, কথাটা তখনই মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই, আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম। দেখি একটা ভুতুম পেঁচার মতো পাখি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, আর জ্বলন্ত আগুনের মতো দুটো টানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই, আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে ঝাপটাতে আমার দিকেই আসছে। হঠাৎ সামনের দিকে ঝুঁকিছুর সাথে বাড়ি খেলাম, ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক। আল্লাহ আল্লাহ বলে জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, চাচা চাচি, পাড়া প্রতিবেশী সহ 50-60 জনের মতো মানুষ আমাদের বারান্দায়। সকাল হয়ে গেছে, আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে, অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল, আর আমাকে ওই রকম রক্তাক্ত অবস্থাতেই এশার আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর কাছে জানতে পারে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখনই আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরে পড়ে থাকতে দেখে। সেখান থেকে আমাকে বাড়িতে এনে ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করানো হয়, আর সারা রাত আম্মু আব্বু আমার পাশেই বসে থাকে। তারা দেখে আমি ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছি আর বলছি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। সকালে জ্ঞান ফিরলেই মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে। কিন্তু ওই ঘটনার পর দিনই রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার ওপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখলাম না, এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছি। কিন্তু পরী আমার সাথে কি কি করলো, এবং পরী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর এবং অলৌকিক চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখব। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ঘটনার বাকি অংশ লিখতে শুরু করব। আমি এখন সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে, এবং আলিফ আপনি আজকে 3টা ঘটনা বলবেন। শুরু করি আপনার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু রাসেল ভাই। অনেক অনেক কাকতি মিনতি করার পরে মানে আমি আসলে 2টাই ঘটনা শেয়ার করতাম, কিন্তু 3টা করতে যাচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছ থেকে ঘটনা নিয়ে আসছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম, আমি যাচ্ছি ভাইয়া, এমন এক জায়গায় আসছি, আমি জানিও না এটা কোথায়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, জানি না আপনি পেয়েছিলেন কিনা। আমি পেয়েছিলাম। জি, তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলা, মানে আমি রাসেল ভাই যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছি, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু যেন তেন ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ড্যানি ভাইকে অনেক থ্যাঙ্কস, তাকে থ্যাঙ্কস না দিলেই না। তফিক সাহেবকেও থ্যাঙ্কস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে আসলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজারহাট নামক একটা জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা, তার নামটা আসলে ছদ্মনামই ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মনি, এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারে নাই যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার তার যে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তারা ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তারা কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু।
ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মাল মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, বলে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ, আচ্ছা, নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যে আরে ধরে এগুলিকে এখন চালায়, বলে কি না, ওইটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে একসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি। মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঢিলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে এরকম একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন, সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোন একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে এসে অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল, রাসেল অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুইটা শব্দ পাওয়ার পর দৌড়ে চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা। তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তার হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে আসে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি। এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। যেহেতু তার শ্বশুর বাড়ি, জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটার কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায়
যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, হয়তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো। আশেপাশে খুঁজে পাচ্ছে না। ইভেন ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। একদম গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। জায়গায় বলি দেওয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভারের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন চলে যাব ডক্টর আলিফের কাছে, অ্যান্ড ডক্টর আলিফের সেকেন্ড যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সেকেন্ড যে ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি, আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। আচ্ছা, তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে। তো তার ফুল ফ্যামিলি নিয়ে তখন তিনি শিফট করেছে, সেটা হচ্ছে 1982 সালে। এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ের ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5-6 বছর থাকার পর 1988 সালে বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন একটা রিকোয়েস্টে। তার মা তাকে দেখতে যাচ্ছিলেন, তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে চাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আলরাজি হাসপাতাল, ফার্মগেট। সেখানে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না। তার কারণ কিছু জিনিস সেখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘর বন্দি করে রাখা হতো। তো এখন সেসব কথা বলছি। ঘর বন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল, যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিলে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে ফেলেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলাগারোতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বেরোতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এসব কাণ্ড কারখানার জন্যই তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে, ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলে কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসায়তে তাকে যেভাবেই রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো। এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবা যেন দেখভাল করতে পারে। ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকায় ফেরত যান, রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে আর কি, সবাই স্কুলে যায় এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তাকে
তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না এই চিন্তা করে রাসেল ভাই, আমি যা মানে কথা বলছি, এই কন্ডিশনগুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারের বাবারা অনেক সময় টর্চার হয় ছেলে মেয়ে দ্বারা। তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই ঘটাচ্ছে যেভাবে করছে, হ্যাঁ ঘর আলাদা করে রাখছে এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয়নি। তো এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল, তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউন টাউনে গিয়ে আপনার শপিং এর মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। তো ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখা যায় তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। সরি রাসেল ভাই। তো ওই পর্যায়ে তখন হাসপাতাল নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় মানে খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয় এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাই, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে একদম অকারণে, হঠাৎ করে ও মাই গড। পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাততালি দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি, পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে, হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট। পরবর্তী সময় কেস করবে, হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বললো যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসাবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিনই মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ মানে দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করত। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু রাসেল ভাই। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সময় সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে, এই মুহূর্তে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য।
তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিং এ হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও। অথবা মানে এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়ে ছিঁড়ে মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছাইড়ে দেন না, আব্বা ছাইড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছাইড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়। তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দিচ্ছি। বলে তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না। তিনি সবসময় এরকম মনমর হয়ে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ হঠাৎ করে বলল তুই যাব্বা, ওই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয় যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম ভাঙতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটা আর কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে। তো মাওলানার বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানাও লোক আর কি। সে ওই বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি। তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবাইকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড যেখানে জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নইলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে 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 কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাটা বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসার পর সে শুনে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো এবং এমন ভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এটা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা সে বলে নিজে স্বীকার করে যে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। এটা মার্ডার ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা, বাইরে ওই দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে যে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময় ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং
তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায়। এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে। সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই, মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওরা ডিস্টার্ব করেন নাই ওই ঘটনার পরে। এই ঘটনা টানটানতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান, তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি আপনাকে বলছি। আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে। তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ উপরে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আর অনেকগুলা প্লট মিস করে গেছি, আমি বললাম না, ওগুলা মাথায় আসছে না রাসেল ভাই। যদি একটু মনে করে করে বলা যায়, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন ওই যে বলছে যে, যেমন এটা আমি বলতে চাচ্ছিলাম না, একদিন খাওয়ার টেবিলের সামনে হঠাৎ করে বলছে যে দেখো আমার আব্বা কি জানি খাচ্ছে, ময়লা টয়লা, আমার বারে একটু ভালো খাওয়া দাও। না, এগুলো সব দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন উনি। ওকে, এই ছিল ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম ডক্টর আরিফের কাছে। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। চলুন। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। একটা দ্বিতীয়বার আমার আসা আপনার এখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে। ওখানে আমার অফিসের প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। ওইসব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং। তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল, যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম এবং গেস্ট হাউস আছে ওখানে। তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরের দিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পরে জাস্ট 15-20 মিনিট পরেই আমার কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের 2-1টা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছি আমি। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি। বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি, সামনে কিছু লাইটিংসের মতো, রঙিন লাইট যেরকম জ্বলানেবা করে ওরকম কিছু লাইটিংসের মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরে একটু কেমন লাগলো। এরপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত, আমার এলাকার। তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নামর নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না এবং আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনার কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্বেও আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে খুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায়
অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30-12টার পরে এবং ভোর রাত্রের দিকে, তো ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন, হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে, আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি। দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী, উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলাবরশত, বিশেষ করে যারা গাড়ি চালান, তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভটভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম, সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ছেঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গার, তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল, মানে আপনার হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড, মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেয়া। তারপরে ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলো, এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, জি জি, বলে ফেলেন, কোনো সমস্যা নেই। জি, সেটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, তা না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি। যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই, আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এইসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল ওর কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল প্রেগ বলে, ওই প্রেগ দিয়ে চাকাগুলো লাগানো থাকে। এবং 8-10 জন লোকই জয়নাল সহ ওইটা টেনে আনতেছিল। বাট জয়নালের হঠাৎ করেই ওই চাকা খুলে প্রেগটা তার পায়ের পাতায় মাথা ও মাথা ঢুকে যায় এবং সাথে সাথেই সে জ্ঞান হারায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে সে কিছুক্ষণ আগে এই সমস্ত নিয়ে অনেক আজে বাজে কথা বললো এবং সাথে কিছুক্ষণের মধ্যে এই ঘটনাটা তার সাথে ঘটলো। এবং পরে তার কাছে শুনছি যে সেও মিলাতে পারেনি যে কেন তার সাথে এরকম হলো, কারণ তার যে মেশিন বা সে সবসময় এগুলো চেক করে, এরকম একটা দুর্ঘটনা ঘটার কথা না তার, যে সে প্রায় 35 বছরই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার ঘটনা। আর আমি নেক্সট টাইম আবার আসার সুযোগ পেলে আমাদের ইন্ডিয়ার কিছু ঘটনা আছে বলছেন সেগুলো আপনি, নিয়ে আসবো। এবং আপনার
মানে ওখানে আত্মীয় স্বজনও বেশ কিছু আছেন, তাদের বিভিন্ন ঘটনা আপনি বলবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা চলে যাব ডক্টর আলিফের থার্ড ঘটনায়, এবং আমি পুরো সময় দেখছিলাম যে খুব না রাসেল ভাই, আসলে সত্যি কথা বলছিলাম যে আমি যে ঘটনা এখন বলবো এইখানে আবার ইনভলভমেন্টটা কম, ওনার যেমন ওনার শরীরের উপর ভর করেছে এরকম কেসেস আমি বহু দেখেছি। যে এই জন্যই আমি দেখলাম যে খুব আগ্রহ নিয়ে আপনি শুনছেন। হ্যাঁ, বহু কেসেস আসছে যে সামান করে নিয়ে আসছে যে ভর করা জিনটাকে সরানোর জন্য। আসলে যা হচ্ছে আশেপাশে, ভূতটা হচ্ছে একটা কাপড়, আসল তো জিন। তো আমরা আসলে যেটা বলতে গেলে আর কি, যে আমার ঘটনা নেক্সট যেটা লাস্ট আমি ঘটনাটা শেয়ার করব, আসলে রাসেল ভাই সময়ের তো খালি আমার ঘড়ি এবং ওনার ঘটনা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমরা শুনি। এখন যে ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে। আপুটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজবেন্ডের ঘটনা আর কি। ওনার হাজবেন্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে। তো ওনার দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসার, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা, মোস্ট অফ দ্য কেসেস রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে, বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বর্ণশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি। এবং তার হাজবেন্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজবেন্ড ছিল না, তো তাদের বাসা গোছাতে গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে, এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধই হচ্ছে না। ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো বলে যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পরের দিন সকালবেলা বলে যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে, রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে। তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের বাসার 5 তালাটা, মানে 6 তালাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তালাতে। তো সে খুব অবাক হয়ে যায়, তাহলে এত শব্দ টব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে। তো রাতের বেলা তিনি এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচন্ড, জানালা দিয়ে প্রচন্ড শব্দ। রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর রাত্রেবেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিনও তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তাদের ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পরে হঠাৎ করে প্রচন্ড জোরে শব্দ, এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজবেন্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কে আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল, হতে হতে একটা পর্যায়ে তার চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন রাত, মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা। ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজবেন্ড আবারও নাই, তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজবেন্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চা তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজবেন্ড বাসায় ছিল সকালবেলা। তো গোসল করে, ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানিয়ে বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, যে কি ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন, যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়। তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে এটা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন এই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন ঠিক, আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি রাসেল ভাই, ঠিক পরের দিন, সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে
তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হন, ফ্রেশ হতে যে বেরোতে যায় দেখে তার সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে যে দরজাটা লেগে গেছে আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। আর ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, আর বাসায় সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরতে এসে দরজা জোরে জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনি খুলে দেয়, বলে কে দরজা লাগাইছে বা লাগাইলো কে? তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন ঘটছে, কি কারণে ঘটছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলা ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকম ভাবে তো থাকা সম্ভব নয় বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে, বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন তার সাথে কি জানি সিজদা দিচ্ছে। তো আপনি যখন জামাত পড়বেন আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছিল যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম অনেক কিছু ফিল করে। তো তিনি বলল যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে। আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এইসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ, মানে তার ঘুমানোর আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বের হইতে হবে, তুমি আমাকে একটু উঠাই দিও। তো তিনি ঘুম থেকে উঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজবেন্ডকে জাগাই দিচ্ছিস না কেন, তোকে তো জাগাই দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা পার হয়ে 7টা বেজে গেছে, যে তার আর ঘুমায় না। কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে কানে শব্দটা পেয়েছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর তার হাজবেন্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন? বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগাই দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজবেন্ড শোষে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, তখন পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিস ফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো, হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোনো একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারেন না আর কি, ভুলে গেছিল কোনোভাবে। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। তার ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ গুমুট মেরে থাকতে। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন, এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতার শব্দ, দরজা, আমার ব্যালকনির সামনে দরজা, প্রচন্ড দরজা ধাক্কাধাক্কির শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে একটু কথা বলো। কথা বলার পর সেই ইমাম বলল যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো, বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি দক্ষিণ সাইডে নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে এটা ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজবেন্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। তো শিফট করেও ফেলার পর ওই বাসার দারোয়ানের তো প্রায় অনেকদিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে, তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসাবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বলল যে আপা আমি খবর পেলাম ওই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা সহ উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে
হাজবেন্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগট্যাগ গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? তো বলে যে আমার ওয়াইফকে তো আমি আগেই পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, তো আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা রাসেল ভাই। যদি আমি অনেক কিছু স্কিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না রাসেল ভাই, ট্রাস্ট মি। হ্যাঁ, আজকে আমার হাত ব্যথা করছে খুব। হ্যাঁ, সেই তখন থেকে এটার সাথে কি কোনো রিলেশন? আমি জানি না, বাসাতে গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখলাম যে এবং এই যে মোবাইল ফোনটা পড়ে যাচ্ছিল, পরেও নাই, জাস্ট আমি হাতটা দিয়ে মোবাইল ফোনটা ধরতে গেলাম, আমার হাতটা এমন ভাবে মচকে গেল, আমি এখন পর্যন্ত ব্যথা, এখনো ব্যথা করছে। খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারলাম না, স্যাটিসফাইড না আর কি বলে, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারিনি। হ্যাঁ, বলতে পারেন। এবং আপনি ঢোকার পরে বলছিলেন যে আজকে কোনো কিছু মনে পড়ছে না ঠিক মতন। তারপরে আমি সেকেন্ড ঘটনা বেশ চেষ্টা করেছি মনে করে বলার জন্য, থার্ডটা প্রপারলি বলতে পারিনি আর কি, জন্য আমি এক্সট্রিমলি সরি। প্রচন্ড ব্যথা হাতে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে আবরার ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরে যে আপনি স্টুডিওতে এসেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে রাসেল ভাই ধন্যবাদ আপনাকে, যে অনেকদিন পর আমার সৌভাগ্য যে স্টুডিওতে এসে ঘটনা বলার সুযোগ পাচ্ছি। তো রাসেল ভাই, আমি ফার্স্টে আমার বনানীর ঘটনাটা থেকে শুরু করি। বনানীতে সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন আত্মীয় বাড়ি, এবং সৌভাগ্যবশত ওই সময়টার মানে ওই টোটাল ঘটনার ফ্রেমটার কোনো একটা সেগমেন্টে আমিও ছিলাম উপস্থিত। তো বিষয়টা হচ্ছে এরকম, এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা তো সবাই তো বেশিরভাগই নিজের বাসাতেই ছিলাম। পাশাপাশি আমার যেটা হয়েছিল যে আমরা বেশ কিছু মানুষ আমাদের আত্মীয় স্বজনের ভিতরে প্রায় সময়ই দেখা যেত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ একসাথে থাকতাম একই বাসার ভিতর। তো এরকমই একটা সময়ে আমরা ছিলাম। এই সময় যে বাসাটায় যে ঘটনাটা, সেটা হচ্ছে এই বাসাটার একটা পুরনো কিছু ইতিহাস আছে। তার ভিতরে একটা হচ্ছে যে ওই বাসাতে এর আগেও ওই বাসার যে ভদ্রমহিলা আছেন, যে মুরব্বী, উনি এক সময় পজেসড হয়েছিলেন। সেটা এর আগে মানে অনেকভাবেই এটাকে হ্যান্ডেল করা হয়েছিল, মানে ইসলামিক কায়দাতে যেভাবে আপনার ছাড়ানো হয়, জিন ছাড়ানো হয়, সেটা ছাড়ানো হয়েছিল। এবং ওখানে রিসেন্টলি যেটা গত 2 মাস আগের ঘটনা, সেটা হচ্ছে যে আমরা কোনো এক রাতে ওখানে ডিনার করছি, ডিনার টেবিলে আমরা 7-8 জন একসাথে। হঠাৎ করে আমরা কিন্তু কোনো রকম প্যারানর্মাল কোনো এনভায়রনমেন্ট এমন কিছু ফিল করছিলাম না। হঠাৎ করে মেইন দরজায় 2টা লক দেওয়া, আপনার সিকিউরিটি লক, এবং 2টাই লক করা অবস্থায় হঠাৎ করে মেইন দরজা ধাপাস করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে কেউ একজন আসছে হয়তো, বা বাইরে থেকে তালা খুলে। তা আমরা বাসার সবাই কিন্তু বাসার ভিতরে, নতুন করে কারো আসার কথা না। তো ওই সময়টা একজন গিয়ে চেক করলো, দেখলো যে দরজার লক করাই আছে, কিন্তু কিভাবে খুললো কিভাবে বন্ধ হলো কেউ বুঝলো না। এর ভিতরে বাসার বড় মেয়ে যে, সে একদিন রাতের বেলা একা একা ডিনার করছিল, তার পায়ে হঠাৎ করে কেউ একজন টাচ করছে, মানে আপনার ডাইনিং টেবিলের নিচে কেউ একজন টাচ করছে। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে কেউ নেই। ঠিক আছে, কোনো বাচ্চাও ওই সময় জেগেছিল না, এত গভীর রাতে 12টার পরে ওই সময়টা এরকম একটা ফিল। এর পরের যে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে বেডরুমে, বাড়ির যে বড় মেয়ে যে রুমটায় থাকেন, সেই রুমটাতে আপনার সে ওয়াশরুমে যাচ্ছে, তার রুমের দরজাটা লক করা, মানে রুমে ঢোকার যে দরজাটা, সেটা হঠাৎ করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ করলো। লক থাকা অবস্থায় দরজা খুলছে, বন্ধ হচ্ছে। এটা মেইন ডোরেও হয়েছে, ইভেন নিয়েতেও হয়েছে। আপনারা কি এই সময় মানে এই ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন? এরকম প্রথম দিকে আমরা এটা কোইন্সিডেন্স মনে করছিলাম, কিন্তু পরে যখন এরকম একের পর এক ঘটনা ঘটতেই থাকলো, এর ভিতরে একজন হুজুরের মানে শরণাপন্ন হলাম আমরা।
তে এক হুজুর আসলেন, সাথে একজন তুলা রাশির জাতককে নিয়ে আসলেন, এবং বাড়ির ড্রয়িং রুমে বসে উনি ওনার রিচুয়াল গুলা করার পরে ওই তুলা রাশির যে জাতক যাকে নিয়ে এসছে তার উপরে সেই জিনটা এসে ভর করলো, এবং ওই জিনটার পরে যে স্টেটমেন্টটা সে দিল যে সে এখানে প্রায়ই আসা যাওয়ার ভিতর আছে, এবং সে মানে ইসলামিক কায়দা কানুন সে পছন্দ করে, কিন্তু এই বাড়িতে একটু নামাজ কালাম কম হচ্ছে, এবং বাড়ির যে কর্তা তাকে সে শাসিয়ে বলল যে তুই নামাজ পড়া বন্ধ করছিস কেন, তাহাজ্জুদের নামাজ কেন পড়ছিস না। তাহলে তো ওই বাড়ির মালিক যিনি, তিনি যে নামাজ পড়েন না, এই ইনফরমেশন তার কাছে কিভাবে গেল? এটা মানে ভেরি মানে বিগ কোইন্সিডেন্স আসলে। সেই যে যার উপর ভর করেছে সে তো জানার কথাই না, পাশাপাশি তার মুখ দিয়ে জিন কথা বলছে, এবং এই যেটা আমরা পরে তাকে কথা দিতে হয়েছে যে সবাই নামাজ পড়বে, ওই বাড়িতে যারাই থাকবে নামাজ রেগুলারলি পড়বে, এবং আজকে পর্যন্ত বাড়ির কর্তা সে ডেফিনেটলি এখন তাহাজ্জুদ পড়েন। উনি অনেক আগে ছোটবেলা থেকে অনেক অল্প বয়স থেকে তাহাজ্জুদ পড়ে আসেন। তো যাই হোক, এরপরে সে আরো কিছু কন্ডিশন দেয় এবং পরে বলে যে তোমাদের এটা আমি আলামত দেখায় দিয়ে গেলাম, তোমরা এরকম করো না, তোমরা সোজা কথা নামাজ কালাম মেনটেন করবা সবসময়, এই মেসেজই ছিল। এবং প্রায় আধা ঘন্টার মতো সে ভর করেছিল তার উপরে। এর ভিতরে আরো অনেক কথা হয়েছে। একটা সার্টেন টাইমে তাকে ছেড়ে দিল যখন, তখন সে অনেকটা বেহুশ হয়নি সেই ভদ্রলোকটা। তো আমরা যখন যেটা চোখে দেখলাম যে সে অনেকটা খুব উইক হয়ে অনেকক্ষণ পড়েছিল, তারপর আস্তে আস্তে মানে একটু যে হেলতে দুলতে মানে খুব টালমাটাল অবস্থায় হেঁটে পরে ওয়াশরুমে গেল, মাথায় পানি টানি দিলে। তারপর এরপর থেকে আজকে পর্যন্ত আর কি এই কোনো আর আলামত পাওয়া যায়নি। এই যে আপনি পুরো প্রক্রিয়াটা দেখলেন, এই পুরো প্রক্রিয়া দেখার পরে আপনার কি মনে হয় যা হয়েছে তা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আসলে এখন আমরা যেহেতু একটা ধর্মে বিশ্বাস করি, তো আমাদের ধর্ম যেটা ইসলাম ধর্মে তো বলে যে যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি জিনে বিশ্বাস করেন। তো একটা জিন একটা মানুষকে আসর করতেই পারে, এবং ডেফিনেটলি দোয়া কালামের মাধ্যমে তাদেরকে হাজির করা হয়। তো এটা ডেফিনেটলি ইটস রাইট, এটা কোনো মানে বিশ্বাসযোগ্য অবশ্যই। আপনি মাওয়া ঘাটের সম্পর্কে কিছু কথা বলছিলেন, এটা কি বলেন তো একটু? মাওয়ার খুবই মানে মজার একটা ব্যাপার যে আমি আসলে ভাবতেও পারিনি যে আসলে আগ্রহটা ছিল এরকম। মাওয়া ঘাটে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ঠিক শুরুর দিকে এটা উদ্বোধন করা হয় ভেরি নিউলি, যেটা 4 লেন করেছে। এবং আগে যে মাওয়া ঘাটে আমাদের ঢাকা থেকে যেতে লাগতো হচ্ছে 1.5-2 ঘন্টা, সেখানে এখন সময় লাগে হচ্ছে সব মিলে 30 মিনিটসের ভিতরে পৌঁছে যাওয়া যায়, খুবই শর্ট টাইমে। এবং খুব হাই স্পিডে গাড়িগুলো চলে, ইটস লাইক 100-120 এরকম স্পিডে চলে। তো মাওয়া ঘাটের যে আপনার যাওয়ার রাস্তাটা, যে এক্সপ্রেস হাইওয়েটা, এটা সম্বন্ধে আসলে কোনো যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে থাকতে পারে এটা মাথায় আমার ছিলও না, বা আমি চিন্তাও করিনি যে এরকম কিছু এক্সপিরিয়েন্স করব। তো কোনো যেদিন উদ্বোধন হয় তার পরের দিন রাতে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা মাওয়া ঘাটে যাই, এবং যাওয়ার সময় আমরা ওখানে গিয়ে ওখানে ইলিশ মাছ খেয়ে টেয়ে যখন ব্যাক করছি রাত্রে আনুমানিক 2:30-3টার সময়, তো আমি ফার্স্ট যেটা আমার যে ঘটনাটা সেটা খুবই স্বাভাবিক। এটা আসলে আমি বলবো না যে খুব মানে রোমহর্ষক কিছু এরকম ফিল করিনি, বাট ওটা থেকে আমার কিউরিওসিটি শুরু, এবং এটা নিয়ে আরো অনেকের সাথে কথাবার্তা শুরু। তো যেটা হয় যে আমি যখন ব্যাক করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং, তো আমার গাড়িটার সামনে দিয়ে মানে বেশ কিছু রাস্তা আসার পরে, এটা ওখানে একটা এলাকা আছে কুচ্চামারা ব্রিজ বলে, তার বেশ আগে আসার সময় আসার পথে হঠাৎ করে মনে হলো মানে খুব ফাস্ট একটা কুকুর সম্ভবত আমার সামনে দিয়ে দৌড় দিল আমার গাড়ি। আমার গাড়ির তখন স্পিড 120-এর কাছাকাছি, 100 থেকে 120-এর ভিতরে এরকম। ওই সিচুয়েশনে একটা কুকুর দৌড় দিল, কিন্তু ওই কুকুরটা আনুমানিক 10 গজ দূর দিয়ে। এত স্পিডি গাড়ির সামনে দিয়ে কোনো কুকুর যদি দৌড় দেয় 10 গজ সামনে দিয়ে, তখন কিন্তু ডেফিনেটলি আপনি ওটাকে হিট করবেনই। আমি কিছু হিট করিনি, এবং আমি বাম ডানে তাকিয়ে কোনো কিছু, ইভেন মিরর দিয়েও আমি কোনো কিছু দেখতে পাইনি, কিছু নেই। একটা ফ্ল্যাশের মতো অনেকটা মনে হয়েছে ব্যাপারটা।
তো এই বিষয়টা ওখানে ঘটে গেল। এরপরে আমি যখন একদিন আমার মিরপুরে আমাদের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এ একজন ভদ্রলোক আছে, সে অনেকগুলো উবার ভাড়া দেয়, উবারের গাড়ি প্লাস রেন্টেকারের গাড়ি ভাড়া দেয়। তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভদ্রলোককে একটা কথা এই ঘটনাটা বলতেছিলাম যে মাওয়া ঘাটের রাস্তাটা সুন্দর, বাট এরকম একদিন ফিল করছি যে দৌড় দেয়। বলে ভাই ওখানে কুকুর দৌড় দিবে কোথা দিয়ে? আপনার বাম দিক দিয়েও ব্যারিকেড, ডান মাঝখানেও ডিভাইডার, ওই সাইডেও ব্যারিকেড, ওখানে কিছু ওঠার কোনো সুযোগ নাই। তবে আমার ড্রাইভার মিলন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছে, ওখানে মিলন ছিল, দাঁড়ানো ছিল ওই বাসার নিচে। তো ওকে ডাক দিল, মিলনকে বলো তুমি কি এক্সপিরিয়েন্স করছো, ভাইকে বলো। মিলন আমাকে বলতেছে যে আমি মাওয়া ঘাট থেকে ফেরত আসতেছি, সামনে কিছু একটা আমি বুঝতে পারি, অবয়বটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি, হঠাৎ সামনে চলে আসলো, আমি গাড়ি হিট করলাম, আমি মেরে দিলাম অবয়বটাকে। তো এরপরে আমি গাড়িটা পার্ক করলাম, যে আমি কি মানুষ মারলাম নাকি বা কিছু, এরকম মনে হলো যে মানুষের মতো কিছু। তো সে গাড়িটা পার্ক করে সাইড করে দেখলো তার গাড়ির সামনের যে প্লাস্টিক বাম্পারটা আছে সেটা ফেটে গেছে, অলরেডি ডেন্ট হয়ে গেছে একটা পয়েন্টে, কর্নার সাইডে, এবং পিছনে কোনো মানুষও পড়ে নেই, কোনো জন্তু জানোয়ার কিছুই পড়ে নেই, ঠিক আছে, বাট তার গাড়ি অলরেডি ডেন্টেড। তো মাওয়া ঘাটের এই ঘটনাটা প্রথম শুনলাম। এরপরে এই সিমিলার ঘটনা আমি আরো 2-3 জনের কাছ থেকে শুনছি, যে ওই রাস্তাটায়, এই যে মাওয়া ঘাটে যাওয়ার রাস্তা যেটা, এখানে প্রায়ই এরকম ঘটনা হচ্ছে। ইভেন মানুষও দেখতে পায়, মানুষও হিট করে ফেলে মানুষ। আমি ঠিক জানি না যে এটা আসলে মাওয়া ঘাটের ওই রাস্তার প্রবলেম নাকি যে ইলিশ খেয়ে ফেরার প্রবলেম হতে পারে। এরকম সিমিলার আরেকটা যে আত্মীয় বাড়ির কথা বলছিলাম, এটা মাছ রিলেটেডই। সেটা হচ্ছে যে মিরপুরে কোনো একটা আমার আত্মীয় বাড়িতে রিসেন্টলি গত 3 সপ্তাহ আগে থেকে ঘটা শুরু হয়েছে, আজকে অবধি ঘটনা চলছে, এবং তারা আগামী 1 তারিখে বাসাটা ছেড়ে দিচ্ছে, আর এক বাসা অন্যত্র চলে যাচ্ছে এই কারণে, এবং এটা মাছ রিলেটেড দিয়েই শুরু। সেটা হচ্ছে মিরপুরে 1 নম্বরের ওই সাইডে একটা এলাকার নামটা আমি ঠিক বলবো না পার্টিকুলারলি, ওখানে আমার এক আত্মীয়, তারা হাজবেন্ড ওয়াইফ এবং তার মেয়ে, একটা বাচ্চা মেয়ে, এই 8-10 বছর বয়স, তারা থাকেন একটা বাসা ভাড়া করে 4-5 তলার উপরে। তো রাতে বেলা ওদিন মাছ রান্না হয়েছিল তাদের বাসায়, এই 3 সপ্তাহ আগের ঘটনা। তার মাছ রান্না করেছিল, তো ওই যে আপা, তার ওই মাছটা রান্না করার পর ফ্রিজ থেকে বের করে রান্না করেছে, তো পরে একটু স্মেল মনে হয়েছে তাদের। রাত্রেবেলা আর ওটা ডাস্টবিনে ফেলেনি, ওটা করেছে পাশেই হচ্ছে নিচে একটা ছাদ আছে, 3 তলা বাড়ির ছাদ, সেই ছাদের উপর সে মাছটা ফেলে দিয়েছে, যে এটা হয়তোবা দিনের বেলা বা আপনার ভোরবেলা হয়তোবা পাখি বা কাকটাকে সে খেয়ে ফেলবে, ওই জন্য উনি ফেলে দিয়েছে। এরপরে তার পরের রাত্রের থেকেই তাদের বাসায় ঘটনা ঘটা শুরু। সেটা হচ্ছে প্রায় সময় ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি শোনে, বা ওয়াশরুমে অনেক সময় দেখে যে কল ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার ঘটনা, তারপর পরের দিনের যে সন্ধ্যাবেলা, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে সবাই তো প্রায় হোম অফিস করেন, তো ওই ভাইজান যে ওই বাসার যে কর্তা, উনিও হোম অফিসই করছেন বর্তমানে। তো উনি টিভি রুমে বসে, তার মেয়ে পাশে বসে, দুজন মোবাইল টিপছেন এবং টিভি চলছে। এই মুহূর্তে হঠাৎ করে সে ফিল করলো তার মেয়ে তাকে বারবার লাথি দিচ্ছে, তার ডান সাইডে তার মেয়ে বসা, সে তাকে লাথি দিচ্ছে পায়ের উপরে। সে খেপে গেছে যে এটা কেমন বেয়াদবি। তো তখন তো মেয়েকে বলছে, তুমি এটা কি করতেছো, তুমি আমাকে লাথি দিচ্ছ কেন? তার মেয়ে তার দিকে তাকিয়ে মানে হতবাক একটা ভাব, যে এটা কি বললো বাবা? বাবা আমি কই তোমাকে লাথি দিলাম? বলে সত্যি দাওনি? বলে না দিইনি। সে তো আশ্চর্য, তাহলে সে এরকম কেন ফিল করলো? তা অনেক সময় দেখা যায় যে ওই খাটের ওখানে পা দিয়েছে, পায়ে আলতো ছোঁয়া। আবার প্রায়ই দেখা যায় যে মানে এখন পর্যন্ত ফিল করছে যে দেখা যাচ্ছে যে দরজা নক করছে, মানে রুমে, বাসার ভিতর তারা 3 জনই একই রুমে আছে, দরজা নক করছে হয়তো বা কমন স্পেস থেকে। এইসব জিনিস তারা এক্সপিরিয়েন্স করছে। এর ভিতরে একজন হুজুরকে নিয়ে এসেছিলেন, ওই হুজুর বলল যে খুব কড়া জিন, এবং তোমরা যে মাছ ফেলেছিলে এটা থেকেই তার আবির্ভাব, সে আকর্ষণ হয়েই তোমাদের বাসায় আসছে, তোমাদের ফ্যামিলিটাকে পজেস করে রেখেছে। এখন তোমরা বাসা যে ছেড়ে দিচ্ছ, আলটিমেটলি তোমরা যেখানেই যাও সে হয়তো বা তোমাদের সাথে চলে যাবে। সো এখান থেকে ছাড়াই যাওয়া ভালো। তবে এখন পর্যন্ত কোনো ওয়ে আউট বের করতে পারেনি।
এখন পর্যন্ত ছাড়েনি, এখনো চলছে, এই ঘটনা এখনো চলমান। তারপর ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম শেখ রিয়াজুল রহমান। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জয়পুর গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। ঘটনাটি ওনার নানি ওনাকে বলেছিলেন, আর নানি আবার পেয়েছিলেন নানার কাছ থেকে। নানার নাম দুলাল মল্লিক। ঘটনার সময়কাল 100 বছরের মতো হবে, এত আগের। তখন কিন্তু দেশ ভাগ হয়নি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব একই সাথে ছিল। তখন কিন্তু গ্রামগঞ্জে কোনো ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল মাটির, গাছপালা এত বেশি ছিল ওই গ্রামে, মানে যেই গ্রামের ঘটনা বলছি ওই গ্রামে ঘর বাড়ি আছে কি নাই দূর থেকে বোঝাই যেত না। ঘটনাটি ঘটেছে ওনার নানার এক বন্ধুর মৃত্যুর সময়। নানার বন্ধুর নাম হচ্ছে রফিক। যাই হোক, ঘটনায় আসা যাক। যেদিন ঘটনা ঘটে ওই দিন সন্ধ্যা হতে না হতেই এই রফিকের বাড়িতে হইচই পড়ে যায়। গ্রামের কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ নাড়ি পরীক্ষা করে বললেন, রফিক আর এই দুনিয়াতে নেই। রফিক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সকলের সহযোগিতায় এগিয়ে আসতেন, সবাইকে ভালোবাসতেন। হিন্দু মুসলিম বলে ওনার কাছে কোনো কথা ছিল না। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে বিপদের সহায়তা করাই ছিল ওনার হৃদয়ের একটা তৃপ্তি। কোনো মানুষ ওনার কাছে খাবার চেয়ে না খেয়ে ফেরত গেছে এমনটা খুব একটা শোনা যেত না। আর এমন একটা সময়ে এই রফিক মারা যান। ওই সময় ওনার ছেলে বাড়িতে নেই, ওনার স্ত্রী আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু ওনার ছেলে বাড়িতে নেই। ওনার ছেলে ব্যবসার কাজে নদীর ওপারে গেছেন। গ্রামের কয়েকজন মুরব্বী আসেন রফিকের বাড়িতে। তারা পরামর্শ দেন দ্রুত লাশকে দাফন করতে হবে। ইসলামিক রীতি অনুযায়ী লাশ দাফন দ্রুতই হওয়া উচিত। লাশ দাফন করার দায়িত্ব নিলেন ওই গ্রামেরই কয়েকজন যুবক। রফিক সাহেব যখন ইন্তেকাল করেন তখন সময়টা সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজান তখন হয়নি। রফিক সাহেবের ওসিয়ত ছিল নদীর ওই পাশের একটা গ্রাম রয়েছে, ওইখানে যেন তাকে দাফন করা হয় উনি যখন মারা যাবেন। এটা আগে থেকে উনি ওসিয়ত করে গিয়েছিলেন। যেহেতু ওনার ওসিয়তের ব্যাপারটা ওনার পরিবারের সদস্যরা জানতেন, ওনার স্ত্রী জানতেন, অন্যরা জানতেন, যার কারণে ওখানেই তাকে দাফন করতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গাটা দূরত্ব, মানে যেই জায়গার কথা উনি বলেছিলেন ওনারই পূর্বপুরুষদের ভিটা ওখানে আর কি, ওই জায়গাটার দূরত্ব এই বাড়ি থেকে, মানে উনি যেখানে মারা গেছেন সেখান থেকে প্রায় 8 কিলোমিটারের মতো হবে। এটাও সমস্যা না, সমস্যাটা শুরু হলো লাশটাকে গোসল করিয়ে জানাজা পড়ানোর পর হঠাৎ করে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। গ্রামের মানুষরা যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। লাশটাকে দাফন করার দায়িত্ব যে কয়েকজন যুবক নিয়েছিলেন তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে এত রাত্রে লাশটাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। এদের মধ্যেও সবাই চলে গেল, রয়ে গেল মাত্র দুজন। এই দুজন যুবকের একজনের নাম জুলফিকার, আরেকজনের নাম হচ্ছে হাফিজুল। এই হাফিজুল এবং জুলফিকার তারা দুজন খুবই ভালো বন্ধু। এত ঝড় বৃষ্টির রাত্রে তারা কিভাবে নৌকা নিয়ে লাশটাকে পার করবেন, তারপরে আরও অনেকটা পথ যাবেন। এই অসময়ে রফিকের ছেলেও বাড়িতে নেই, তারা দুজনে আসলে কিভাবে নিয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন। হঠাৎ করে দেখা গেল পাশের বাড়ির একজন মুরব্বী আসছেন। সেই মুরব্বীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তো এই মুরব্বীকে ওনারা অবশ্য চাচা বলে সম্বোধন করতেন। তো সেই মুরব্বী আসেন, এসে বলেন, চলো আমি তোমাদের সাথেই যাব। সেই দুই বন্ধু বলছেন যে চাচা তুমি কিভাবে যাবে আমাদের সাথে এত ঝড় বৃষ্টির রাত্রে? তখন সেই রশিদ মিয়া চাচা বলেন, কেউ যেহেতু যাচ্ছে না, কাউকে না কাউকে তো যেতেই হবে, তোমরা একা কি আর পারবা? আমি না হয় যাই, যতটুকু উপকারে লাগতে পারি লাগবো। রফিক তো খুবই ভালো মানুষ ছিল, কত মানুষের উপকার করত, কিন্তু ওর লাশ এভাবে পড়ে থাকবে
এটা তো হতে পারে না, চলো আমি যাব। যাই হোক, এই দুই বন্ধু আর কথা না বাড়িয়ে লাশটাকে ওনারা নৌকায় তোলেন। নৌকা দুইটা, একটা নৌকাতে জুলফিকার এবং হাফিজুল আর লাশ, আর আরেকটা নৌকা একটু ছোট, সেখানে দুজন ওঠা যায় না, ওই নৌকাটায় উঠলেন সেই রশিদ মিয়া। লাশটাকে নিয়ে তারা যাত্রা শুরু করলেন দাফন করার উদ্দেশ্যে। নৌকাটা নদীর মাঝ বরাবর যখন আসে তার আগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা কমে এসেছিল, কিন্তু যখনই মাঝ বরাবর এসেছে তখন আরো জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। এত ঝড় যে নদীর যে ঢেউ ওঠা শুরু করলো, সেই ঢেউয়ে চাচার নৌকা যে কোথায় গেছে এটা ওনারা দেখতে পেলেন না। জুলফিকার হাফিজুল চিন্তা করলেন যে এই চাচাকে নিয়ে আসলাম, নিশ্চয়ই নৌকা ডুবে গেছে, চাচার অবস্থা তো খারাপ, এক লাশ দাফন করতে এসে চাচা না লাশ হয়ে যায়। ওনারা এই চিন্তা করছেন। এর ভিতরে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে একজন যে হাফিজুল, সে দেখে দূরে একটি বাঁশঝাড় দেখা যাচ্ছে। তখন হাফিজুল জুলফিকারকে বলে, জুলফিকার ওই দেখ দেখ, একটা বাঁশঝাড় মনে হচ্ছে না? জুলফিকার বলে যে তাহলে ওইদিকে চল। তখন আবার হাফিজুল বলে যে এইখানে আমি তো কোনোদিন বাঁশঝাড় দেখি নাই, হঠাৎ করে বাঁশঝাড় এখানে, বিষয়টা কেমন লাগছে আমার কাছে। জুলফিকার বলে, আরে অত ভাবে লাভ নাই রে, এই ঝড়, তারপর নদীর মাঝখানে আছি, কিছু দেখা যাচ্ছে না, তুই বলছিস যাবি না। আরে আমরা তো ঢেউয়ের কারণে দূরে সরে চলে আসছি, এমন জায়গায় আসছি এখানে হয়তো তুই খেয়াল করিস নাই, চল চল তাড়াতাড়ি চল। ওনারা ওই ঝড়ের মধ্যেই তাড়াতাড়ি করে নৌকা ওইদিকে নিতে থাকেন। আল্লাহর রহমতে সহি সালামতে ওখানে নৌকা নিয়েও আসেন। তো নৌকাটাকে তীরে নিয়ে আসেন, লাশটাকে নৌকা থেকে তুলে নদীর পাড়ে তোলা হলো এবং ওই বাঁশের নিচেও নিয়ে আসা হলো। দুই বন্ধু লাশটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তারা দেখছে যে আশেপাশে কোথাও কোনো ঘর বাড়ি নাই, একেবারে জনশূন্য। এই অন্ধকার রাত্রে তারা পথও হারিয়ে ফেলেছে। হঠাৎ তারা দেখে তাদের পেছনের দিক থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে, এই জুলফিকার, এই হাফিজুল। তারা দুই বন্ধু এরকম ডাক শুনে হঠাৎ করে চমকে যায়, রীতিমতো ভয়ই পেয়ে গেছে। তারা খেয়াল করলো ওই যে সেই রশিদ চাচা ডাকছে। তখন জুলফিকার বলে, আরে চাচা তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? তখন ওই চাচা বলে, আমি তোদের নৌকা দেখে এখানে চলে আসছি। চাচা আসাতে হাফিজুল কেমন যেন সন্তুষ্ট না, সে মনে মনে ভাবছে এত অন্ধকারে সামনের মানুষকে দেখা যাচ্ছে না, আর উনি নৌকা চিনে চলে আসছেন, বিষয়টা কেমন অবাক করা ব্যাপার। হাফিজুল হঠাৎ করে দেখে চাচার চোখ দুটো কেমন যেন লাল দেখাচ্ছে। তখন হাফিজুল বলে ফেলে, চাচা তোমার চোখ দুটো এত লাল কেন? তখন চাচা বলে, আরে ঝড়ের পানি পড়ছে তো চোখে, এই জন্য মনে হয় একটু লাল দেখাচ্ছে, আর ঝড়ে কিছু ধুলাবালিও চোখে লাগছে এই জন্য। জুলফিকার এতক্ষণে তেমন কিছু লক্ষ্য করছিল না, এবার তারও কিছু ভয় হতে লাগলো মনে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়ই তো চাচা আসছে, তাহলে ঝড়ের ভিতরে ধুলাবালি কিভাবে চাচার চোখে ঢুকলো? চাচার তো ধুলাবালি চোখে ঢোকার কথা না, বৃষ্টিতে তো সব ধুলাবালি এখন কাদা হয়ে গেছে, নিশ্চয়ই চাচা কিছু লুকাচ্ছে। এই কারণে জুলফিকার একটু ভয় পাচ্ছিল। চাচা আবার বলে ওঠে, এই বাঁশের ভিতর না দাঁড়িয়ে চল ভেতরের দিকে কোনো একটা গাছের নিচে দাঁড়াই, নদীর পাড়ে ভেজার থেকে একটু দূরে যাই, বড় কোনো গাছের নিচে বসি, তাতে কম ভিজবো। তো জুলফিকার বলে, চলো ভিতরে যাই। হাফিজুল বলে, না চাচা আমরা এখানেই ঠিক আছি। জুলফিকার বলে, আরে হাফিজুল তুই খালি বেশি বুঝিস, চাচা তো ঠিকই বলছে, মুরব্বীদের কথা শুনতে হয়, চল। তারাও এখানে লাশটা রেখেই অন্যদিকে যেতে থাকে। জুলফিকারের কথায় হাফিজুলে যাওয়া শুরু করে, ওই চাচার পেছন পেছন বড় একটা বট গাছের নিচে গিয়ে তিনজন দাঁড়ায়। কিছুক্ষণ সময় কেটে যায়, চাচা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই সময় হাফিজুল মনে মনে ভাবছে যে আচ্ছা, লাশটাকে যে নদীর পাড়ে রেখে এলাম, এই রাতের বেলা লাশটাকে যে কোনো যদি জীবজন্তু খাওয়া শুরু করে, শিয়াল টেনে নিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি জবাব দেবো ওর পরিবারের কাছে? হঠাৎ করে এই দুইজনই খেয়াল করলো এই রশিদ চাচা তাদের কাছে নেই। হাফিজুল জিজ্ঞেস করে, এরে জুলফিকার, চাচা কোথায় রে? এখানেই তো ছিল, লোকটা কোথায় গেল? হাফিজুল বলে, আমার কাছে ব্যাপারটা সুবিধার লাগছে, তাড়াতাড়ি চল নদীর পাড়ে যাই। তারা দুই বন্ধু যখন তাড়াতাড়ি করে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। এই যে চাচা রশিদ চাচা, সে আসলে চাচা নয়, এটা একটা ভয়ঙ্কর রাক্ষস জিন, মানুষ খেকো জিন। এই জিন লাশটার কলিজা বের করে
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সময় দুই বন্ধু জোরে জোরে সূরা পড়তে থাকে এবং জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে। নদীর ঢেউয়ে নৌকাটা কিছুটা দূরে সরে গিয়েছিল, যদিও বা নৌকাটা বাঁধা ছিল। যদি বাধা না থাকতো নৌকাটা যে কোথায় যেত তার ঠিক ঠিকানা ছিল না। তবে পাড় থেকে কিছুটা দূরে সরে চলে গিয়েছিল, দড়িটা যত বড় ঠিক ততটুকুই দূরে সরে গিয়েছিল। এখন দুই বন্ধু ওই নৌকার দিকে দৌড়াতে থাকে আর সূরা পড়তে থাকে। তারা কাছে গিয়ে দড়ি ধরে নৌকাটাকে আবার কাছে নিয়ে আসে, নৌকায় ওঠে, নৌকা বাইতে শুরু করে। তারা যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। নৌকা নিয়ে তারা কিছুটা যখন দূরে চলে আসে তখন দূর থেকে সেই রাক্ষস জিনটা চিৎকার করে বলে ওঠে, আমি হচ্ছি কলিজা খেকো জিন। কলিজা আমার খুব ভালো লাগে। মরা মানুষের কলিজা ভালো লাগে, আর জোয়ান মানুষের কলিজা আরো বেশি ভালো লাগে। তোদের দুজনের কলিজা খাওয়ারও শখ ছিল রে, বেঁচে গেলি। এইটার কলিজা খেয়েই তোদের দুইটাকে ধরতাম। এই কথা শোনার পর এই জুলফিকার এবং হাফিজুল আরো জোরে জোরে সূরা পড়তে থাকে, আল্লাহ বাঁচাও বলতে থাকে। কোনো একটা পর্যায়ে তারা নৌকার মধ্যেই বেহুশ হয়ে পড়ে। ততক্ষণ অবশ্য ঝড় কমে এসেছিল। তাদের যখন হুঁশ ফেরে তখন তারা দেখে তারা নিজেদের বাড়িতেই শুয়ে আছে। ওরা বলে যে আমরা কিভাবে এলাম। তখন সবাই বলে যে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, আর নৌকার ভিতরে তারা দুজন বেহুশ হয়ে পড়ে আছে। সেই জেলেরাই চিনতে পেরে ওদেরকে বাড়িতে নিয়ে আসে। গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তখন তারা পুরো ঘটনাটা খুলে বলে, আর ওই চাচার নাম বলে যে সেই চাচা কলিজা ছিঁড়ে খেয়েছে। তারপর সেই চাচার বাড়িতে যাওয়া হলো, গিয়ে দেখা গেল ওই চাচার 1 মাস আগে পা ভেঙে গিয়েছিল। গ্রামের কিছু টোটকা চিকিৎসা নিয়েই সে বাড়িতে শুয়ে আছে। সে বাড়ির বাইরে খুব একটা যেতেই পারে না। তাহলে কে গিয়েছিল তাদের সাথে? গ্রামের ইমাম সাহেবের কাছে বিষয়টা যখন বলা হয় তখন ইমাম সাহেব বলেন যে ভয়ঙ্কর এক দুষ্টু জিনের খপ্পরে তারা পড়েছিল। তো যাই হোক, সকাল হতে না হতেই যখন এই বিষয়টা জানাজানি হয়ে যায়, আবার সেই লাশটা খোঁজার জন্য সকলে রওনা হয়ে যায়। গিয়ে দেখা যায় সত্যি ওখানে একটা বাঁশঝাড় রয়েছে। ওই বাঁশঝাড়টা মূল জায়গা থেকে বেশ খানিকটা দূরে, আর ওখানে লাশটা পড়ে আছে। লাশটা অবিকৃত থাকলেও শুধু বুক ফেরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে, আর সবকিছু ঠিকঠাক আছে। শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করা হয়নি। এরপর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী লাশটাকে আবার পুনরায় নিয়ে আসা হয়। এর মধ্যে তার যে ছেলে, যে রফিক সাহেবের ছেলে, সেও চলে আসছে। তারপর লাশটাকে পুনরায় গোসল করিয়ে জানাজা দিয়ে এরপর এই রফিক সাহেবের ইচ্ছা অনুযায়ী সেই জায়গায় আবার নিয়ে যাওয়া হয় যেখানে তার সমাহিত হওয়ার শেষ ইচ্ছা ছিল। সেখানেই তাকে দাফন করা হয়। এই ঘটনার পর থেকে নাকি এখন পর্যন্ত ওই গ্রামে সন্ধ্যার পর কখনোই আর লাশ দাফন করা হয় না, সকালবেলা হয়। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আরিফুল ইসলাম। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে, ঘটনাটি ঠিক শ্মশানকে কেন্দ্র করে ঘটা। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে দিলীপ। আসলে তার রিয়েল নাম সে আসলে বলতে চায় না, তো তার ধরে নেওয়া যে একটা ছদ্মনাম দিলীপ। তো দিলীপ উনি হচ্ছে পেশায় একজন জেলে, উনি সনাতন ধর্মেরই একজন মানুষ। তো পরবর্তীতে আমি ওনার সাথে কথা বলি এবং কথা বলে ওনার থেকে আমি ঘটনাটি কালেক্ট করি। তো উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলে যাই ঘটনায় প্লিজ। উনি যেভাবে বলেছে সেটা হচ্ছে যে উনি হচ্ছে পেশাগত কারণে উনি পেশায় জেলে। তো হচ্ছে জাল টানার কাজে ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। ঘটনাটি যেই দিন ঘটে সেদিন হচ্ছে অমাবস্যা রাতের ঘটনা আসলে। তো উনি হচ্ছে তার আগের দিন একটি কাজ পায় যশোর জেলার কোনো একটি প্রজেক্টে, মাছের প্রজেক্টে জাল টানার। তো তার কাজটি হচ্ছে যে সেখানে গিয়ে সে জাল টানবে এবং মাছ ধরে মালিক পক্ষকে বুঝে দেবে, এবং মালিক পক্ষ সেই মাছগুলো খুলনায় রূপসাঘাটে বিক্রির উদ্দেশ্যে পাঠাবে রাতে। তো রীতিমতো উনি এবং ওনার সাথে যে কাজ করে কয়েকজন সহকর্মী পাশের গ্রাম রূপদিয়াতে থাকে। তো সেখান থেকে তারা ডিসিশন নেয় যে পরবর্তী দিন দুপুর 12টা নাগাদ সেই প্রজেক্টে যাবে জাল টানতে। তো ঘটনাটি হচ্ছে যে তারা যে টাইমে যাবে তাদের গ্রামের ওখান থেকে যে স্পটটি আসলে যেখানে সে কাজ করতে যাবে তার মোটামুটি ডিস্টেন্স হচ্ছে সাইকেল যোগে যেতে হয় 2 থেকে 3 ঘন্টা লাগে। 2 থেকে 3 ঘন্টা লাগে। আর সেই সময় আপনারা অনেকেই জানেন যে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা এটি। তো আপনারা মোটামুটি হয়তো অনেকেই জানেন যে সেই সময় সাইকেলে ছিল একমাত্র নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম।
তো সাইকেল নিয়ে তারা হচ্ছে ডিসিশন নেয় যে পরের দিন তারা সেই প্রজেক্টে জাল টানতে যাবে সাইকেল নিয়ে। তো যেই ভাবা সেই কাজ, তারা হচ্ছে তার সহকর্মীকে নিয়ে পরের দিন সেখানে তারা সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় আসলে কাজ করতে। তো তার সাথে সহকর্মীদের সাথে একটা আলোচনা করে যে তারা দুপুরের খাবারটা সেই স্থানে পৌঁছে খেয়ে নিবে এবং তাদের খাওয়া দাওয়া শেষে তারা হচ্ছে জাল টানার কাজটি করবে। তো যেতে যেতে তাদের মোটামুটি দুপুর গড়িয়ে যায়। তারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আপনার হচ্ছে মাছ ধরার যে কাজটি শুরু করে দেয়। তো কাজ শুরু করার পরে সব কাজ শেষ করতে করতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আর আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যশোর জেলার সারাপল ইউনিয়নের কালাবাগায় অবস্থিত। তো আপনারা যারা যশোর জেলার লিসেনার আছেন তারা হয়তো অনেকে জানেন যে কালাবাগা নামক যে স্থানটি, এখানে আগে দিনের বেলাতে প্রচুর পরিমাণ ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা হতো, আর সেখানে রাত। তো যেহেতু তাদের হচ্ছে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তো তারা একটু চিন্তায় পড়ে যায়, যেহেতু তারা যে রাস্তা দিয়ে আসবে সেটা হচ্ছে দিনের আলোতে, সেখানে হচ্ছে বিভিন্ন ছিনতাই বা ডাকাতি এই ধরনের ঘটনা ঘটতো। তো তাদের কাছে জাল এবং কিছু জিনিসপত্র থাকে, সেগুলো নিয়ে তারা চিন্তিত। তো তারা দেরি না করেই সে এবং তার সহকর্মীরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যাবেলায়। তো দিতে দিতে মোটামুটি কিছুটা রাত হয়। তো তারা যেখান থেকে আসবে, আগে বলে রাখা ভালো সেটা হচ্ছে তার সাথে যে সহকর্মীগুলো আছে তাদের বাসা হচ্ছে পাশের গ্রাম রূপদিয়াতে, আর তার বাসাটি হচ্ছে ঘুটো গ্রামে। তো দুইজন তাদের হচ্ছে সহকর্মীরা যাবে হচ্ছে ডান দিকের রাস্তায় এবং তার বাকিটা গ্রামের রাস্তা তাকে একাই যেতে হবে সেই শ্মশানের সামনে দিয়ে। তো যেভাবে সেই কাজ তারা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে তারা যখন আস্তে আস্তে তাদের যে নির্ধারিত স্থান সেই রাস্তার মোড়ে চলে আসে, সেখান থেকে তাদেরকে আলাদা যেতে হবে। তাদের সহকর্মীরা হচ্ছে ডান দিকের রাস্তায় যাবে এবং যে দিলীপ উনি যাবে হচ্ছে বাম দিকের রাস্তায়। তো তার সহকর্মীদের টাকা পয়সা বুঝিয়ে দিতে দিতে মোটামুটি রাত আনুমানিক 10টা হয়ে যায়। তো তখনকার সময় 10টা মানে এই গ্রাম সাইডে অনেক ব্যাপার, অনেক রাত। তো তার কাছে সাইকেল এবং একটা ছোট টর্চ লাইট ছিল, যেটার আলো মোটামুটি হচ্ছে চার্জ শেষ হয়ে যায় আস্তে আস্তে। তো সে আসলে ওখান থেকে তার সহকর্মীদেরকে বিদায় দিয়ে তাদের হচ্ছে গ্রামের রাস্তায় ঢোকে। গ্রামের রাস্তা দিয়ে যখন আসতেছে তখন অমাবস্যা রাত, মোটামুটি আকাশে চাঁদ ছিল, তার আসার রাস্তাটা মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল, যার কারণে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো সে আস্তে আস্তে ভাবলো যে তার পকেটে থাকা একটা সিগারেট জ্বালাবে। যখন সে সিগারেটটা জ্বালাতে যায়, গিয়ে দেখে যে তার পকেটে লাইটারটা নেই। সে ভাবতেছে যে তার সহকর্মীদের হয়তো লাইটারটা দিয়ে আসছে। তো যখন সে সাইকেল চালায় আস্তে আস্তে যে ঘটনাটি আপনাদের বলতেছি, যে শ্মশানের কথা, মন্টের শ্মশান। তো মন্টের শ্মশানের সামনেই প্রবেশ মুখে একটি বড় বট গাছ আছে, যেটি লোকমুখে শোনা যায় যুদ্ধেরও আগের গাছ নাকি এটি। তো তখন সে দূর থেকে দেখতে পাচ্ছে, যখন রাস্তার বাঁকটি নিল, যে একজন বৃদ্ধ লোক, তার হাতে একটি আলোর মতো, সে ওই বট গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের দিকে। তখন সে একটু মনে মনে স্বস্তি পেল যে হয়তোবা সে আমার গ্রামেরই কেউ, তাকে বাদবাকি পথটা আমি তার সাথেই গল্প করে চলে যাব। তো এই ভেবে সে একটু দ্রুত সাইকেল চালায়, সে বৃদ্ধর কাছে আসে। এসে সেই বৃদ্ধর কাছে এসে দেখে যে বৃদ্ধকে এসে দেখছে এতক্ষণ ধরে, সেই বৃদ্ধটি আসলে তার পরিচিত না, তার আগে কখনো এই গ্রামে দেখেনি সে বৃদ্ধকে। এবং সে যেটা করলো, বৃদ্ধকে প্রশ্ন করলো যে দাদু, আর সেই বৃদ্ধর বয়সটা ছিল মোটামুটি তার দাদুর বয়সে, যার কারণে সে প্রশ্ন করলো যে দাদু, আপনি কি পথ হারিয়ে ফেলেছেন, বা এর আগে তো আপনাকে দেখি নাই, আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন? যখন এই কথাটি বলার পরে সেই বৃদ্ধটি তার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ ধরে, এবং দ্বিতীয়বার যখন আবার তাকে জিজ্ঞেস করলো, সেম প্রশ্নটি করলো, করার পরই সে বৃদ্ধর অপর পাশ থেকে সেই বৃদ্ধ তার ভাঙা কণ্ঠে জবাব দিল, আমাকে একটু শ্মশানের দিকে এগিয়ে দিবি, আমার ছেলে মারা গেছে, তাকে এই শ্মশানে দাহ করব। আমার ছেলেকে নিয়ে ওরা আগে চলে গেছে, আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, যার কারণে যেতে পারছি না, তুই আমাকে এই চিকন রাস্তা ধরে একটু এগিয়ে দিবি। তখন দিলীপ ভাবলো যে মোটামুটি হচ্ছে যে মানুষের সরলতার সুযোগ নিয়ে চিন্তাই করে, অনেকে শুনেছে, সে অনেকের কাছে অনেক রকম ঘটনা শুনেছে, তাকেও কি চিন্তাই করতে যাবে, এরকম একটা মোটামুটি। তখন সে আর প্যারানর্মাল কোনো কিছুই ভাবে নাই, সে আসলে এটাই ভাবতেছে যে হচ্ছে হয়তো বা তাকে চিন্তাই করা হবে। এদিকে রাত এত, তাকে বাসায় যেতে হবে, রাত হয়েছে। তো আবার এদিকে বৃদ্ধর দিকে তাকায়, তার একটু মায়া হলো যে আসলে এত রাতে একটা বৃদ্ধ মানুষ কিভাবে যাবে। তখন সে বৃদ্ধকে বললো যে আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিই। তখন সে বৃদ্ধর সাথে সেই শ্মশানের রাস্তায় হাঁটা শুরু করলো। বৃদ্ধ সামনে তার হাতে একটি আলোর মতো ছিল, আলোটি আসলে কিসের সে দিলীপ আগেও কখনো এরকম আলো কোনোদিন দেখে নাই। বৃদ্ধ আগে যাচ্ছে এবং দিলীপ সে পিছে পিছে যাচ্ছে। তো সে দূর থেকে দেখছে যে শ্মশানের ওখানে যে চিতা খোলা আর কি, যেখানে দাহ করা হয়,
সেখানে কিছু আলো দেখতে পাচ্ছে। এখন সে ভাবতেছে যে হয়তো বা ভিতরে যারা বডিটাকে দাহ করতেছে এখানে আমার গ্রামের লোক হতে পারে, পরিচিত। তো তারা একটু মানে সে জানতে চায় যে আসলে শ্মশানের ভিতরে কারা আছে, তাদের সাথে কথা বলবে। বৃদ্ধ আগে আগে যাচ্ছে এবং দিলীপ পিছে। তো সে যখন আস্তে আস্তে শ্মশানের প্রবেশ ঢোকার একেবারে মুখের দিকে আসে, তখন সে দেখতে পায় অনেকগুলো মানুষ শ্মশানের ভিতরে একই লাইন ধরে দাঁড়িয়ে কাঁদতেছে মাথা নিচু করে। তখন সে বিষয়টা একটু অস্বাভাবিক ভাবে নেয় যে আসলে সবাই এতগুলো মানুষ দেখা যাচ্ছে না কাঁদতেছে। যত সে শ্মশানের ভিতরে যায় তত কান্নার আওয়াজগুলো বাড়তে থাকে। তো এভাবে আস্তে আস্তে সে ওই বৃদ্ধর সাথে চলে যায় সে চিতাখোলা, যেখানে মানে শরীরটি রাখা আছে ডেড বডিতে, সেখানে চলে যায়। তো যাওয়ার পরে সে আসলে একটু কৌতূহলবশত দেখতে চায় যে চিতার উপরে কার লাশটি রাখা আছে, একটু দেখি আমি। তো যখন সে চিতার ওখানে যায়, গিয়ে যখন লাশটির মুখটি দেখে, সে যেভাবে বলেছে যে সে আসলে এই জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিল না। সেটা হচ্ছে এতক্ষণ যে বৃদ্ধ মানুষটাকে সে এগিয়ে নিয়ে আসলো এই পথ ধরে, সেই বৃদ্ধ মানুষটি এই চিতার উপরে শুয়ে আছে। এটা দেখার পরে তার মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, যে আসলে তার সাথে আর বুঝতে বাকি রইলো না যে তার সাথে আজকে কি ঘটতে যাচ্ছে। তো সে তার সাথে আসা সেই বৃদ্ধকে দেখার জন্য পিছনে ঘুরলো যে বৃদ্ধটা কোথায় আছে। তো সে খেয়াল করে দেখে সে বৃদ্ধ তার থেকে 3 থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তার দিকে বিচ্ছিরি রকমের একটি হাসি দিচ্ছে। আর তার সেকেন্ডের ভিতরে তার চেহারার আকৃতি বদলে যায়। তার বর্ণনা মতে তার মুখটি ছিল যে পাথর দিয়ে কেউ যদি কাউকে থেতলে দেয় মুখটা, ঠিক সেরকমই মুখটার চেহারার আকৃতি চলে আসে, এবং তার মুখ বেয়ে রক্তগুলো তার যে গেঞ্জিটা পরা ছিল আসলে সাদা রঙের গেঞ্জি, সেই গেঞ্জিতে পড়তেছে। তো এটা দেখে আসলে সে মানে তার ভগবানের কাছে সে মানে প্রার্থনা করতেছে যে সে সেন্সলেস হচ্ছে না কেন, তার একটা চাওয়া যে কেন সে সেন্সলেস হচ্ছে না। তো এটা দেখে আমার মনে হয় না যে সে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারবে। তখন সে ভগবানের নাম নিয়েই দৌড়াতে যাবে, এমন সময় সে অনুভব করে তার কেউ একজন তার হাত টেনে ধরেছে। যখনই সে আসলে যত রকম মন্ত্র জানে ভগবানকে স্মরণ করতে থাকে, তো তারপর পরে তার হাতটি ছেড়ে দেয়। সে কোন রকম মানে প্রাণপণে দৌড়ে শ্মশানের সামনে ওই বটগাছটির নিচে চলে আসে। আসার পরে খেয়াল করে তারই গ্রামেরই পরিচিত 3 জন মানুষ ওখানে একটা আলো নিয়ে, মানে হেরিকেন টাইপের একটি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে একটু নিজের ভিতরে একটু স্বস্তি পায় যে আমার পরিচিত মানুষ, তাদেরকে সব ঘটনা খুলে বলবো। তখনই তাদের কাছে যায়, গিয়ে সে যখন ঘটনাটি তাদের কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগে সে ঘটনাটি তাদের সাথে বলা শুরু করে যে আমি এমন একটি মানুষকে এগিয়ে দিয়ে আসছি, তার চেহারার আকৃতি এমন, আমি এরকম এরকম দেখেছি। যখনই সে তার বলাটা শেষ করে, তাদের ভিতর থেকে একজন সেই হেরিকেনের আলোটি তার মুখের দিকে ধরে দিলীপকে বলতে থাকে, দিলীপ দেখ তো তাদের চেহারা আমাদের মতো কিনা। সে সাথে সাথে তাদের দিকে তাকিয়ে মানে আরো একটি ভয় পায় যে সেম যে বৃদ্ধটাকে এতক্ষণ দেখছিল, যে ভয়টি সে পেল, তাদের 3 জনের একই রকমই সে চেহারা। তো এটা দেখে সে দৌড়াতে যায়, তাদের ভিতর থেকে একজন তাকে ধরে সে শ্মশানের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে চায়। তো তখন সে ভগবানকে ডাকে বিভিন্ন ভাবে এবং বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। এক পর্যায়ে তাকে যখন ছেড়ে দেওয়ার পরে সে যখন কিছু দূর দৌড়ে যায়, যাওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তী সময় যখন তার সেন্স ফিরে আসলে সে দেখে তার বাসায় শুয়ে আছে, এবং সে পরবর্তী জানতে চায় যে আসলে তার সাথে কি হয়েছিল। তো পরে তার বাসার লোকজন যে কথাটি হচ্ছে যে সে আসলে সেন্সলেস হয়ে পড়েছিল ওই শ্মশান থেকে কিছু দূরে একটা পুরাতন বাসা আছে, সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল কোমর পর্যন্ত। আর ওই দিন রাতে বাজার থেকে ফিরতেছিল কিছু লোক দেরি করে, যার কারণে তারা যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, আসার পরে তাকে দেখে যে একটা মানুষকে পোতা আছে, আর যেখানে পুঁতে রেখেছিল সেটা রাস্তা থেকে 2 থেকে 3 হাত দূরে। তো তাকে পোতা ছিল কোমর পর্যন্ত, এবং তার মুখটা করা ছিল ওই শ্মশানের দিকে, মন্টে শ্মশানের দিক করেই মুখটা পুঁতে রাখা হয়েছিল। তারপরে সে দীর্ঘদিন যাবৎ প্যারালাইজ ছিল, এখনো পর্যন্ত সে আসলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, লাঠি ভর করে হাঁটে। তার সাথে কথা বলা হয়েছিল, এবং সে বিভিন্ন রকম ডাক্তার, কবিরাজ এবং তান্ত্রিক দেখানোর পরেও কোনো রকম কোনো লাভ হয়নি, তার বেশি একটা শারীরিকভাবে উন্নতি হতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কোথায় ঘটেছিল, যদি আরেকবার সবাইকে বলতেন। আচ্ছা, এই ঘটনাটি ঘটেছে যশোর জেলার সারাপল ইউনিয়নের কালাবাগাই যে শ্মশানটি আছে, মন্টের শ্মশান, ওই জায়গাটায় ঘটেছে ঘটনাটি। ওকে, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ঘটনাটি ঘটেছিল কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে। রহমত নামের এক যুবক তার খালার বিয়ে উপলক্ষে অনেক রাত করে গ্রামের মেঠো পথ দিয়ে ফিরছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল রহমতের হাতের টর্চ লাইটের আলোই ছিল তার একমাত্র ভরসা।
গ্রামের সরু রাস্তাটির এক পাশ দিয়ে বিশাল এক বাঁশঝাড় আর অন্য পাশে পরিত্যক্ত এক পুরনো জমিদারের বাড়ি। রহমত যখন বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎ তার মনে হলো বাতাসের শব্দ যেন একদম থেমে গেছে। ঝিঝি পোকার ডাকও নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। এক অদ্ভুত নীরবতা চারপাশ ঘিরে ধরল। হঠাৎ রহমতের মনে হলো তার পিছনে কেউ একজন হাঁটছে। সে দাঁড়িয়ে পড়লে পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। আবার সে হাঁটতে শুরু করলে সেই অদৃশ্য পায়ের শব্দটাও শুরু হয়। রহমত সাহস সঞ্চয় করে টর্চ লাইটটি পেছনের দিকে ঘুরালো। যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হলো। রাস্তার ঠিক মাঝখানে বিশাল লম্বা এক ছায়া দাঁড়িয়ে আছে। মানুষ নয়, কারণ এর উচ্চতা প্রায় 7-8 ফুট। পুরো শরীর কুচকুচে কালো রঙের লোমে ঢাকা, মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে জ্বলছে। রহমত চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। ভয়ে সে দৌড়াতে শুরু করলো, কিন্তু একসময় দেখা গেল সে যত জোরেই দৌড়াচ্ছে সে কালো মূর্তিটি যেন পরিশ্রম ছাড়াই তার ঠিক কয়েক হাত পেছনে সমান গতিতে এগিয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে রহমত যখন গ্রামের পুরনো মসজিদের কাছাকাছি পৌঁছে গেল তখন সে আজানের শব্দ শুনতে পেল। আজানের প্রথম ধ্বনি বাতাসে ভেসে আসার সাথে সাথেই সেই কালো ছায়াটি বিকট এক আর্তনাদ করে পাশের বিশাল বাঁশঝাড়ের ভিতরে অদৃশ্য হয়ে গেল। মনে হলো কোনো বিশাল আকার দানব যেন বাঁশগুলো মরমর করে ভেঙে ভিতরে ঢুকে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন ওই বাঁশঝাড়ে গিয়ে দেখে কাঁচা বাঁশগুলো এমনভাবে দুমড়ে মুচড়ে আছে যেন কোনো অতিপ্রাকৃত শক্তি এগুলো নিয়ে খেলা করেছে। রহমত টানা 3 দিন জ্বরে অচেতন ছিল। এরপর থেকে গ্রামের কেউই একা রাতে ওই পথ দিয়ে যাতায়াত করে না। রাসেল ভাই, আমার আরও একটি ভয়ঙ্কর ঘটনা হলো সিলেটের মালনিচরা চা বাগানের ভেতরের। বাংলোতে একসময় বাস করতেন ব্রিটিশ আমলের এক ম্যানেজারের বংশধররা। বর্তমানে সেটি পরিত্যক্ত হলেও স্থানীয়দের মধ্যে ওই জায়গাটি নিয়ে এক ভয়াবহ আতঙ্ক কাজ করে। কয়েক বছর আগে আকাশ নামের এক শৌখিন আলোকচিত্রী ফটোগ্রাফার রাতের বেলা বন্যপ্রাণীর ছবি তোলার জন্য চা বাগানের পাশে তাঁবু ফেলেছিলেন। তার সাথে ছিল স্থানীয় এক গাইড, নাম তার করিম চাচা। করিম চাচা বারবার নিষেধ করেছিলেন, বাবা, অন্ধকার হওয়ার পর ওই পুরনো বাংলোর দিকে ক্যামেরা ঘুরাইও না। কিন্তু আকাশ সেই সতর্ক বার্তাকে পাত্তা দেয়নি। রাত যখন আনুমানিক 2টা, চারিদিকে কুয়াশার চাদর। হঠাৎ আকাশ তার দামি লেন্সের ভেতর দিয়ে দেখলো বাংলোর ভাঙা জানালার পাশে কেউ দাঁড়িয়ে একজন তাকে দেখছে। সে ভাবলো হয়তো কোনো চোর। জুম লেন্স দিয়ে ফোকাস করতেই তার হাত কাঁপতে শুরু করলো। সে দেখলো জানালার ওপাশে কোনো মানুষ নয়, বরং কুচকুচে কালো রঙের 4 হাত পা বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী ঝুলে আসে। এর আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো ব্লেডের মতো ধারালো। প্রাণীটি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে জিভ চাটছিল। আকাশ ভয় পেয়ে তার ক্যামেরা গুছিয়ে পালানোর চেষ্টা করতেই শুনল
ছাদ থেকে একটা ভারী কিছু নামার শব্দ। তার টর্চের আলোতে ধরা পড়ল সেই ভয়ঙ্কর দৃশ্য। সে কালো জানোয়ারটা এখন বাংলোর ছাদ থেকে লাফিয়ে নিচে নেমেছে এবং কুকুরের মতো 4 পায়ে ভর দিয়ে অসম্ভব দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে। করিম চাচা ততক্ষণে চিৎকার করে বললেন, দৌড়াও বাবা, পিছু ফিরে তাকাইও না। তারা দুজনে যখন বনের সীমানা পার হয়ে পাকা রাস্তায় উঠল, তখন শুনতে পেল পেছনের জঙ্গল থেকে একটা অমানসিক হাসির শব্দ আসছে। মনে হচ্ছিল কেউ একজন তাদের খুব কাছ থেকে বিদ্রূপ করছে। পরের দিন সকালে আকাশ তার ক্যামেরার মেমোরি কার্ড চেক করে স্তম্ভিত হয়ে গেল। সারা রাত সে যতগুলো ছবি তুলেছিল সবগুলোতে শুধু অন্ধকার আর ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু একটিমাত্র ছবিতে সেই বাংলোর জানালার কাছে দুটো জ্বলন্ত হলুদ চোখ পরিষ্কার ফুটে উঠেছিল। অথচ সেই ছবিতে কোনো শরীরের অবয়ব ছিল না। আকাশ সেই রাতেই সিলেট ছেড়ে চলে আসে এবং আজও সে রাতের বেলা একা ঘরের বাইরে বের হতে ভয় পায়। আমার নেক্সট ঘটনাটি ঘটেছিল পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে এক নির্জন মহাসড়কে। সজল নামের এক ট্রাক ড্রাইভার মাঝরাতে তার সহকারীকে নিয়ে ফিরছিল। চারিদিকে বিশাল সব গাছ আর ঝোপঝাড়, একবারে জনমানবহীন রাস্তা। গভীর রাত, কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছিল না। হঠাৎ হেডলাইটের আলোয় সজল দেখল রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে আছে, পরনে একদম কালো রঙের শাড়ি, কিন্তু তার মুখটা ঘুমটায় ঢাকা। এত রাতে এই জনশূন্য রাস্তায় একজন মহিলাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সজল দয়া করে তার ট্রাকটা থামালো। মহিলাটি কোনো কথা না বলেই ইশারায় ট্রাকের পেছনের অংশে উঠতে চাইল। সজল ভাবল হয়তো সামনের কোনো গ্রামে যাবে, তাই সে উঠতে দিল। কিছু তো যাওয়ার পর সজলের মনে এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। ট্রাকের কেবিনটা হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে গেল, যেন ভারী এসি চলছে, যেন ভেতর এসি চলছে। সজল যখন সাইড দিয়ে মিরর বা পাশের আয়নার পেছনের দিকে তাকালো, তখন তার কলিজাটা শুকিয়ে গেল। সে দেখলো পেছনের সিটে বসা সেই মহিলাটি এখন আর সে সিটে বসে নেই, সে ট্রাকের ছাদের সাথে ঝুলে আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পা দুটো উল্টো দিকে ঘোরানো এবং হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে ট্রাকের বডি চেপে ধরে আছে। সজল ভয়ে চিৎকার দিতে গিয়েও পারল না। সে বুঝতে পারল সে কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়েনি। সে কোনো মতে সাহস সঞ্চয় করে জোরে ব্রেক চাপল এবং তার সহকারীকে নিয়ে ট্রাক থেকে লাফিয়ে নেমে দৌড় দিল। পিছনে তাকিয়ে দেখল সে কালো শাড়ি পরা অবয়বটি ট্রাকের ওপর থেকে নেমে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। তার হাসির শব্দ পুরো জঙ্গলে প্রতিধ্বনি হচ্ছিল। পরের দিন সকালে সজল যখন পুলিশ নিয়ে তার ট্রাকটি উদ্ধার করতে গেল, সে দেখল ট্রাকের লোহার বডিতে গভীর নখের আঁচড় পড়ে আছে, যেন কোনো শক্তিশালী পশু ওটা ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। আর ট্রাকের ভেতরে ভ্যাপসা একটা পচা গন্ধ পাওয়া যাচ্ছিল, যা কয়েকদিন পর্যন্ত যায়নি। আমার আরেকটা ঘটনা হলো বাহিরের দেশের ঘটনা, আমেরিকার মতো আধুনিক দেশেও এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যাই চলে না। এটি নিউ জার্সি অঙ্গরাজ্যের বিখ্যাত
পাইন ব্যারেজ জঙ্গলের কাছে ঘটে যাওয়া এক প্রবাসীর সত্য ঘটনা। আরিফ সাহেব গত 10 বছর ধরে আমেরিকায় থাকেন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একদিন উইকেন্ডে তিনি নিউ জার্সির নির্জন এক রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে তার বন্ধুর বাসায় যাচ্ছিলেন। এলাকাটি ঘন পাইন বনে ঘেরা, যেখানে মানুষের বসতি খুবই কম। রাত যখন প্রায় 1টা, হঠাৎ করে আরিফ সাহেবের ব্র্যান্ড নিউ গাড়ির ড্যাশবোর্ড কাঁপতে শুরু করলো এবং কোনো কারণ ছাড়াই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারিদিকে নিখোঁজ কালো অন্ধকার। তিনি গাড়ি থেকে নেমে হুড খুলে চেক করার চেষ্টা করছিলেন। ঠিক তখনই বনের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যেন খুব ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস শব্দ হচ্ছিল। আরিফ সাহেব তার ফোনের টর্চ জ্বালিয়ে বনের দিকে ঘোরালেন। হঠাৎ দেখলেন রাস্তার ঠিক পাশের একটা বিশাল পাইন গাছের ডালে কুচকুচে কালো রঙের একটা অবয়ব বসে আছে। ওইটা কোনো মানুষ ছিল না, আবার কোনো পরিচিত পশুও না। এর ডানা ছিল শকুনের মতো বড়, কিন্তু শরীরটা ছিল কিলকিলে লম্বা মানুষের মতো, মানে লিকলিকে লম্বা মানুষের মতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো, টকটকে লাল, দুটো গোলক যা অন্ধকারের মাঝে জ্বলছিল। স্থানীয়রা একে জার্সি ডেভিল বলে চেনে, কিন্তু আরিফ সাহেব আগে কখনো এসব বিশ্বাস করেননি। ভয়ে আরিফ সাহেব গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দিলেন। আর ঠিক তখনই গাড়ির ছাদে বিকট এক শব্দ হলো, ধুপ করে। মনে হলো উপর থেকে ভারী কেউ লাফিয়ে পড়ছে। জানালার কাচের ওপর বাইরে থেকে লম্বা নখের আঁচড় কাটার শব্দ আসতে লাগলো। আরিফ সাহেব দেখলেন কুয়াশার মতো ধোঁয়া জানলার কাছে জমছে এবং বাইরে থেকে সেই লাল চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। তিনি পাগলের মতো স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, মানে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ গাড়িটি স্টার্ট নিল এবং তিনি এক মুহূর্তেই দেরি না করে এক্সিলেটরে পা দিলেন। আয়নায় তাকিয়ে দেখলেন সেই কালো ডানাওয়ালা মূর্তিটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাতাসের মতো দ্রুত গতিতে তার গাড়ির পিছু নিচ্ছে। পরের দিন সকালে আরিফ সাহেব যখন গ্যারেজে গাড়িটি পরীক্ষা করলেন, তার গায়ের রক্ত হিম হয়ে গেল। গাড়ির শক্ত স্টিলের ছাদে 3টি আঙুরের গভীর গর্ত হয়ে আছে এবং জানালার কাছে এমন সব আঁচড় যা কোনো সাধারণ প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। এমনকি পুলিশের কাছে অভিযোগ করতে গেলেও তারা বিষয়টি রহস্যজনক বলে এড়িয়ে যায়। আরিফ সাহেব এরপর থেকে আর কখনো রাত বিরতে ওই রাস্তা দিয়ে একা যাতায়াত করেন না। আমেরিকায় থেকেও তিনি বুঝেছেন যে প্রকৃতির মাঝে এমন কিছু শক্তি আছে যা মানুষের কল্পনার অতীত। রাসেল ভাইয়া, এটাও আমেরিকারই ঘটনা। 1980 সালে, মানে 1980-এর দশকে, মানে 80-এর দশকেরও শেষের দিকে রিড পরিবার তাদের ছেলের ক্যান্সারের চিকিৎসার সুবিধার জন্য কানেকটিকাটের একটি পুরনো বাড়ি ভাড়া নেয়। বাড়িটি ছিল বিশাল, ভিক্টোরিয়ান আমলের তৈরি, আর ভাড়া ছিল অবিশ্বাস্য রকমের কম। কিন্তু তারা জানতো না কেন ওই বাড়িটির ভাড়া এতই কম ছিল। বাড়িতে ওঠার কয়েকদিন পর পরিবারের বড় ছেলে ম্যাট বেসমেন্টে একটি ছোট্ট দরজা খুঁজে পায়। বেসমেন্ট মানে মাটির নিচের তলায়।
সেটি খুলে তারা স্তম্ভিত হয়ে যায়। ভিতরে পাওয়া যায় সারি সারি কফিন রাখার স্ট্যান্ড, মৃতদেহ কাটার টেবিল এবং রক্তের দাগ লেগে থাকা পুরনো কিছু যন্ত্রপাতি। তারা বুঝতে পারে এই বাড়িটি আসলে আগে একটি মর্গ বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জায়গা ছিল। প্রথম দিকে ছোটখাটো শব্দ হতো, কিন্তু ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। ম্যাট একদিন রাতে দেখলো ঘরের কোণ থেকে একটা কুচকুচে কালো ধোঁয়ার মতো আকৃতি বেরিয়ে আসছে। সেই ছায়াটি ধীরে ধীরে একজন মানুষের রূপ নিল, যার কোনো চোখ নেই, শুধু গভীর দুটো গর্ত। সেই সত্তাটি ম্যাটকে ফিসফিস করে কিছু বলতে শুরু করলে, যা সে বুঝতে পারছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল একদিন বিকেলে। ম্যাটের মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন মেঝের উপর দিয়ে রক্ত গড়িয়ে আসছে। তিনি উপরে গিয়ে দেখলেন দেয়ালের সাথে আটকে আছে অদৃশ্য কোনো শক্তি। তাকে দেয়ালের সাথে আটকে আছে, ম্যাট দেয়ালের সাথে আটকে আছে, আর অদৃশ্য কোনো শক্তি শ্বাসরোধ করার চেষ্টা করছে। পুরো ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছিল। পরিবারটি যখন বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলো, তখন দেখা গেল বাড়ির সব দরজা জানলা নিজে থেকে লক হয়ে গেছে। দেয়ালের ভেতর থেকে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসতো। বাড়ির আয়নাগুলোতে নিচ থেকেই ফুটে উঠতে লাগলো বীভৎস রকম মৃতদেহের ছবি। ম্যাট একসময় দেয়ালের কালো নখের আঁচড় দিয়ে লিখতে শুরু করলো, সে আসছে। তারা এক তান্ত্রিক বা এক্সরসিস্ট ডাকতে বাধ্য হয়। সেই তান্ত্রিকের বাড়ি ঢুকে দাবি করেন এই বাড়ির আগের মালিকানারা মৃতদেহ নিয়ে শয়তানের উপাসনা করত, যার ফলে এখানে নরকের একটি দরজা খুলে গেছে। সেই কালো শক্তিটি আসলে কোনো সাধারণ আত্মা ছিল না, সেটি ছিল প্রাচীন দানব। কয়েকদিনের রক্ত জল করা সংগ্রামের পর এবং বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘরটিকে শান্ত করা হয়। রিড পরিবার যখন বাড়িটি ছাড়ে, তারা তখন প্রায় নিঃস্ব এবং মানসিকভাবে বিধ্বস্ত। আজও সেই বাড়িটি কানেকটিকাটের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত এবং কোনো সাহসী লোক সেখানে রাত কাটানোর সাহস করে না। স্থানীয়রা বলে আজও মাঝে মাঝে মাঝরাতে সে বাড়ির জানালার কাছে কুচকুচে কালো ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যে অপলক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকে। প্রিয় লিসেনার, যারা ঘটনাগুলো শুনলেন, আমি বলবো যে এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। যদি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা সকল স্পেশাল ঘটনাগুলোকে রাত 10টা বাজে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি আপনাদের মাঝে। আর সর্বোপরি কে কোথা থেকে ঘটনাগুলো দেখছেন তা অবশ্যই আমাদের সামনে একটু কমেন্ট করে যাবেন। দেখতে চাই যে একই বিভাগের বা একই জেলার বা একই গ্রামের বা একই ইউনিয়নের কোনো মানুষ আছে কিনা। যদি থাকে এইরকম ভূত এফএমের আপনার অনেক ফ্রেন্ড ভূত এফএম ভালোবাসে, অথবা আপনি এই ঘটনাটি শুনলেন কোনোভাবে, ঘটনাগুলো কিন্তু অনেক ক্লিয়ার। আর এই ঘটনাগুলো আপনার যে বন্ধু বান্ধব আছে যারা পছন্দ করে, তাদের কাছে একটু দয়া করে এই ঘটনাটি পৌঁছে দেবেন। আর এইভাবে কমিউনিকেশন তৈরি করবেন যে কে কোথা থেকে দেখছেন, একই জেলার কেউ আছে কিনা। এদের মধ্যে ভূত এফএম নিয়ে ভূত এফএম তো অনেকের, মানে যারা একটু বেশি স্ট্যান্ডার্ড
ছেলে পেলে তারা কিন্তু ভূত এফএমের থেকে অনেক আগে থেকেই অনেকেই ভূত এফএমকে ভালোবাসে। তো এই ভালোবাসাকে ধরে রাখতে চাইলে আপনাদেরকে একটু হেল্প তো করতেই হয়। আপনারা সবাই একটু কে কোথা থেকে ঘটনা দেখছেন, আর এই ঘটনাগুলো আপনার যে ভালোবাসা সেই পুরাতন বন্ধু যাদের সঙ্গে আগে একসঙ্গে বসে থেকে আপনারা ঘটনা শুনেছেন, কিন্তু সেই সময়ের বিবর্তনের কারণে সেই বন্ধু বান্ধবগুলো এখন আর আপনাদের সাথে একত্রিত হওয়ার সময়টুকু পায় না, হয়তো বা আপনিও অনেক ব্যস্ত। তা তাদের সাথে একটু এই ঘটনাটি শেয়ার করার মাধ্যমে তাদের পুরনো স্মৃতিগুলো চারণ করতে পারেন, যে ভাই দেখ আমরা আগে কত ভূতের ফিল্ম শুনতাম। অনেকেই কিন্তু কম বেশি শোনে। যদি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ ভূতের ফিল্ম এখনো ভালোবেসে থাকে, তাদের কাছে এইরকম ঘটনা পৌঁছে দেবেন। আর আমাদের এই ঘটনার মধ্যে মানে আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু আরো অনেক অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন কতটা স্পেশাল ঘটনাগুলো। এই ঘটনাগুলো আমরা অনেক অনেক কষ্ট করে কালেক্ট করি, এবং আমার যে চ্যানেলের ভিতরে যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ঘটনা নয়েজ ফ্রি এবং সুন্দর ভয়েস এবং ভূত এফএমের আগের মিউজিকটা দিয়ে আমরা চেষ্টা করি ভূত এফএমকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার। কেননা ভূত এফএমের আগের মিউজিকের সাথে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেকের অনেক রাতের ঘুম, অনেকের সফলতার, অনেক দুঃখের, অনেক কিছুই স্মৃতি জড়িয়ে থাকে আমাদের এই ভূত এফএম প্লাস তার পিছনের ব্যাকগ্রাউন্ড টিউন। খুবই ভালো লাগে যখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড টিউন কোনো সময় বাজে, মনে হয় কলিজায় বাজতেছে। তো যাই হোক, আপনাদের দোয়ায় আমি অনেক দূর যেতে চাই, মানে অনেক দূর নিয়ে যেতে চাই এই ভূত এফএমকে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই এই ভূত এফএম চলবে, অনেক দিন চলবে, আমি চালাবো ইনশাআল্লাহ।